আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্য এনডিটিভির। চলতি অর্থবছরেই সিটি, ইউপি, পৌরসভা সহ 5 নির্বাচন। ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়, রায় হাইকোর্টের। খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 ইউনিটে উৎপাদন বন্ধ। সব অলাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করছে ইন্দোনেশিয়া। আবারও হকিতে বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ক্ষমতা গ্রহণের পর আগামী সপ্তাহের শেষ দিকে প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দিল্লি ও ঢাকার সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, উভয় দেশের রাজধানীতেই এই সফরের প্রস্তুতি চলছে। তবে এখনও তারিখ চূড়ান্ত হয়নি। পরিকল্পনা অনুযায়ী সফরটি বাস্তবায়িত হলে এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম ভারত সফর, যা দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে প্রমাণিত হতে পারে। খবরে বলা হয়েছে, 2 দিনের এই দ্বিপক্ষীয় সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের বৈঠকের পরিকল্পনা রয়েছে। এতে বাণিজ্য, কানেক্টিভিটি, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। বিস্তারিত সময়সূচি এখনও চূড়ান্ত করা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পরপরই তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারত। এছাড়া আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। বিশেষ করে ভারতে শেখ হাসিনার অবস্থান এবং তাকে হস্তান্তরের জন্য বাংলাদেশিদের দাবিসহ একাধিক বিষয়ে বিরোধ তৈরি হয়। তবে নতুন বিএনপি সরকার জানিয়েছে যে তারা ভারতের সঙ্গে কাজ করতে চায়। সম্প্রতি দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের কিছু লক্ষণও দেখা গেছে। গত এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লির সফর করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এছাড়া দুই দেশের মধ্যকার সম্পর্কের পরিবেশ উন্নয়নে গত 10 আগস্ট ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। চলতি অর্থবছরের মধ্যে সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা সহ 5টি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তার কাজ পরিদর্শনে এসে কথা জানান প্রতিমন্ত্রী। শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ভবন নির্মাণ কাজ, শহরের ময়লা ভাগার স্থানান্তর ও রাধানগর মহাজিরাবাদ রাস্তার কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়ন, শিল্পান্নয়ন, শিক্ষা, যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থান সব ক্ষেত্রেই পর্যটন নগরী মৌলভীবাজারকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। হিন্দু দায়ভাগা আইন অনুযায়ী ভাইয়ের সম্পত্তিতে কোনো বোন উত্তরাধিকারী হিসেবে সত্ত্ব দাবি করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত একটি দেওয়ানি রিভিশন আবেদন খারিজ করে বৃহস্পতিবার এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। রায়ে অধস্তন আদালতের দেওয়া পূর্ববর্তী সিদ্ধান্তই বহাল রেখেছে উচ্চ আদালত। গত 9 জুলাই বিচারপতি শেখ আব্দুল আওয়াল ও বিচারপতি রফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। অমর কুমার দাসের উত্তরাধিকারী লিলি রানী দাস ও অন্যান্য বনাম ডক্টর মনোরঞ্জন মহুরী ও অন্যান্য শীর্ষক মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হয়। মূল রায়টি লিখেছেন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি রাফিজুল ইসলাম। আদালতের রিভিশন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সমীরণ দাশগুপ্ত এবং বিবাদীর পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক আনোয়ার চৌধুরী। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট হিন্দু দায়ভাগা আইনের অধীনে বিধবা নারীর অধিকার ও সম্পত্তির উত্তরাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। আদালত জানিয়েছেন, ভাইয়ের বিধবা স্ত্রীর জীবনদশায় ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকারী হওয়ার কোনো সুযোগ নেই। স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রী ওই সম্পত্তির অধিকার পান, যদিও ওই সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে তার ক্ষমতা সীমিত। তবে তিনি তা কারো কাছে হস্তান্তর করলে যে কেউ আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন না। পর্যবেক্ষণে আরও বলা হয়, কেবল তিনিই এই হস্তান্তরের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারবেন যিনি বিধবা মৃত্যুর পর ওই সম্পত্তির পরবর্তী প্রকৃত উত্তরাধিকারী বা রিভার্সনার হওয়ার আইনি যোগ্যতা
ক্ষমতা রাখেন। সম্পত্তিতে যার বর্তমান বা ভবিষ্যতে কোনো আইনগত স্বার্থ নেই, তিনি আইনগত প্রয়োজনে হস্তান্তর করা হয়নি এমন যুক্তি দেখিয়ে আদালতে মামলা করার এখতিয়ার রাখেন না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালনে ১৫ই আগস্ট সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি। শুক্রবার সকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ১৫ই আগস্ট সারা দেশে দলীয় কার্যালয়ে অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং ঢাকায় হবে বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এই কর্মসূচি যোগ্য মর্যাদার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে ১৯৪৬ সালের ১৫ই আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। তিনি গত বছরের ৩০শে ডিসেম্বর মারা যান। খালেদা জিয়া বাংলাদেশের ৩বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ছিলেন। পাম্পে ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে ইউনিটটি চালু করতে একদিন সময় লাগতে পারে। আজ শুক্রবার সকালে এই ইউনিট বন্ধ করা হয়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ইউনিট চালু করতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম চলছে। আগামীকালের মধ্যে চালু করা হবে। ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানিয়েছে, হঠাৎ করেই আজ সকালে ১ নম্বর ইউনিটের পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ওই ইউনিট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। তবে এই কেন্দ্রের ৩ নম্বর ইউনিটটি চালু রয়েছে। এই ইউনিট থেকে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আর এই কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। ইন্দোনেশিয়ায় চলতি বছরের শেষ নাগাদ ৭৫০টির বেশি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট। একই সঙ্গে অলাভজনক ও অদক্ষ প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের বিরুদ্ধে তদন্তের জন্য বিশেষ আদালত গঠনের কথাও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার পার্লামেন্টে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ইন্দোনেশিয়ার অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে যেগুলো কার্যত কোনো উৎপাদনশীল কাজ করছে না। এইসব প্রতিষ্ঠান নিয়মিত লোকসান করলেও লাভ দেখায় এবং সেই লাভের হিসাব অনেক সময় কৃত্রিমভাবে তৈরি করা হয়। তিনি বলেন, গত বছর রাষ্ট্রীয় সম্পদ পরিচালনার জন্য ইন্দোনেশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল দানান্তরা প্রতিষ্ঠানের পর জানা যায় দেশে মোট ১০৭৪টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে। এখন পর্যন্ত ২৯০টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে বলে তিনি জানান। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সর্বোচ্চ ৩০০টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত বছর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। এবারও বয়সভিত্তিক বিশ্বকাপ খেলার মিশন লাল সবুজের প্রতিনিধিদের। আসন্ন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপকে সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। গতবার অনূর্ধ্ব-২১ দলকে বিশ্বকাপে উঠিয়েছিলেন কোচ মওদুদুর রহমান শুভ। এবারও আছেন দলের সঙ্গে। তার প্রত্যাশা, যুব এশিয়া কাপে আমাদের লক্ষ্য থাকবে ৬ষ্ঠ স্থান অর্জন করা। টুর্নামেন্টের গ্রুপিং এখনো হয়নি। আমরা বিশ্বকাপের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। সেপ্টেম্বরে সিনিয়র দল জাপানে খেলবে এশিয়ান গেমসে। ওই সময় জুনিয়র দল চীনে অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অংশ নেবে। দুই দলের মধ্যে একাধিক অনুশীলন ম্যাচ হয়েছে। ৭০ থেকে ৯০ দশক পর্যন্ত ফুটবলের পরই ছিল হকির অবস্থান। কালের বিবর্তনে ও নানা সংকটে হকি পিছিয়ে ছিল। গত বছর অনূর্ধ্ব-২১ দল প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করে নতুন করে আলোড়ন তোলে হকিতে। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।